আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। শনিবার মার্কেট বন্ধ। আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনারা কি ব্যাংকে ডিপোজিট রাখবেন নাকি ব্যাংকের শেয়ার কিনবেন? ডিপোজিট বনাম শেয়ার ক্রয় করা কোনটা করলে আপনাদের জন্য বেশি সুবিধা হয়? কারণ আমাদের এখানে যাদের ব্যাংকে ডিপোজিট আছে অথবা সঞ্চয়পত্র কেনা আছে তাদের ভিতরে একটা টেন্ডেন্সি আছে যে আমি এখানে না রেখে যদি শেয়ার কিনি সেক্ষেত্রে আমি কিছুটা আরেকটু পজিটিভ রিটার্ন পেতে পারি। তো আসলে কী করা উচিত এ বিষয়ে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো। আশা করি পুরোটা সময় আমার সাথে থাকবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ ফ্রেড গ্রুপ এখন নেওয়া হবে না, আগামী মাসের প্রথম থেকে আবার নেওয়া হবে। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। স্টক আমার কোনো বাইসের নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসের সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে শুনে বুঝে বিনিয়োগ করুন। প্রথমে আসি আমি, এটা ব্যাংক সেক্টরের পুরো টোটাল ব্যাংক সেক্টরের গ্রাফস। তবে প্রথমে ব্যাংকে ডিপোজিটের বিষয়ে আসি। আমাদের এখানে বিভিন্ন স্তরের ব্যাংক আছে। কোনোটা খুবই দুর্বল, কোনোটা মাঝারি মানের, আবার কয়েকটা আছে খুব ভালো মানের। আপনি যত দুর্বল ব্যাংকে যাবেন তার রিটার্নটা একটু বেশি পাবেন। 1 লাখ টাকা রাখলে আপনি হয়তো একটু বেশি পেতে পারেন। মাঝারি মানের ব্যাংকে গেলে আর একটু কম সুদ পেতে পারেন আপনি, আর ভালো ব্যাংকে গেলে আরও কম সুদ পাবেন। তো এর থেকে আবার গভর্নমেন্টের ট্যাক্স ব্যাট এই বিষয়গুলো তো আছে, এগুলো কাটাছেড়া করে আপনি যদি ভালো ব্যাংকে আসেন তাহলে হয়তো আপনি 600, 650 এ 1 লাখ টাকা যদি রাখেন আপনি এরকম পেতে পারেন। মোট সব কিছু মিলে আপনার হাতে আসতে পারে ভালো ব্যাংকে। আর খারাপ ব্যাংকে রাখলে আর একটু বেশি আসবে, কিন্তু আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা আছে যাদের মোটামুটি ব্যাংকে ডিপোজিট আছে, বাজে ব্যাংকে রাখলে কী ধরনের পরিস্থিতি হয়। কোনো টাকায় যে পাওয়া যায় না, পরিস্থিতিতে ভয়ঙ্কর আকার ধারণ করে এবং পান নাই অনেকে। এখন আবার ওই দুর্বল ব্যাংকগুলোকে অনেকগুলোকে গভর্নমেন্ট নিয়ে নিচ্ছে তার আন্ডারে। এরকম বিভিন্ন কিচ্ছা কাহিনী তো আপনারা জানেনই, প্রচলিত আছে এবং চলতেছে। তো সেদিক বিবেচনা করে এখন কি আপনারা কি ব্যাংকে টাকা রাখবেন না ব্যাংকে শেয়ারে কিনবেন? আমি অন্য শেয়ারের কথা বলতেছি না, আমি ব্যাংকের শেয়ারের কথাতে নিয়ে আসতে চাচ্ছি। দেখুন, এখানেও বিভিন্ন, আপনি যেমন ব্যাংকে টাকা রাখলে স্তরভেদে বিভিন্ন রকমের রিটার্ন পাবেন, ঠিক ব্যাংকের এখানে কিছু শেয়ার আছে ভালো এবং কিছু শেয়ার আছে ভালো না, মাঝারি মানের বা দুর্বল। ওই ব্যাংকগুলো আবার লিস্টেড এখানে। যারা যেসব ব্যাংকে আপনি, যেমন আমি যদি বলি খুব ভালো মানের একটা ব্যাংক, আপনি ওইখানে টাকা রাখে সুদ নেবেন না ওই ব্যাংকেরই শেয়ার কিনবেন? আমার বক্তব্য হচ্ছে শেয়ার কিনলে আপনাকে কিছু বিষয় বুঝতে হবে, কিছু বিষয় জানতে হবে। ওই ব্যাংকে যদি আপনি টাকা রাখেন আপনার কিছু বোঝার দরকার নাই। আপনি টাকা রাখছেন, 1 মাস 2 মাস বা 3 মাস পরে আপনি একটা রিটার্ন নিয়ে চলে আসবেন। এটা যে কোনো লোকে রাখতে পারে, যে কোনো লোকে। এখানে কোনো অ্যানালাইসিসের কোনো বিষয় নাই, সময়ের কোনো ব্যাপার নাই, মার্কেট উঠে নামার কোনো কিছু নাই। হ্যাঁ, তো এটা হচ্ছে একটা বিষয়। আর যদি আপনি ব্যাংকের শেয়ার, ওই ব্যাংকের শেয়ার কিনেন যে ব্যাংকে আপনি ডিপোজিট রাখবেন, তাহলে আপনাকে কিছু বিষয় জানতে হবে। ওই স্টকটার আরএসআই কি, কেমন আছে, পিই কেমন আছে, ডিভিডেন্ড ইল্ড কত, ডিভিডেন্ড কেমন দিচ্ছে আপনাকে, এগুলো ক্যালকুলেশন করে একটা নির্দিষ্ট সময়ে এন্ট্রি নিলে আপনি ব্যাংকে, ওই ব্যাংকে টাকা রেখে যে পরিমাণ সুদ পেতেন তার থেকে আরও বেশি আপনি শেয়ার কিনলে ক্যাপিটাল গেইন পাবেন। এটা মোটামুটি বলাই যায়, যদি আপনি সঠিক সময়ে আপনি এন্ট্রি নিতে পারেন। আর ক্যাপিটাল, যেহেতু ব্যাংকের সুদের উপরে গভর্নমেন্টকে সম্ভবত 15% হারে আপনাকে ব্যাড ট্যাক্স দিতে হয়, কিন্তু ক্যাপিটাল গেইনের উপর যেহেতু 50 লক্ষ টাকার উপরে সেটা ভিন্ন বিষয়, ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয় না। এক্ষেত্রে আপনি অনেক সুবিধাজনক অবস্থায় থাকবেন। আমি মনে করি ব্যক্তিগতভাবে ব্যাংকের শেয়ারে, মানে ভালো ব্যাংকের শেয়ারে, ভালো ব্যাংকে ডিপোজিট না করে ভালো ব্যাংকের শেয়ার কিনলে রিটার্ন দ্বিগুণেরও কাছাকাছি পাওয়া যায়, তারও বেশি পাওয়া যায়, 3 গুণের কাছাকাছি পাওয়া যায়। ভালো ব্যাংকে রাখলে আপনি 600-700 টাকা পাবেন। আর আপনি যদি ভালো ব্যাংকে শেয়ার কেনেন, বছরে আপনার রিটার্ন 20%-এর কাছাকাছি চলে যেতে পারে। 15% থেকে 20%-এর কাছাকাছি কিন্তু আপনি ক্যাপিটাল গেইন পাওয়ার সম্ভাবনা আছে। আরও একটা সেফ জোন আছে বলি আমি, সেটা হচ্ছে মার্কেটকে কিন্তু টেনে তোলে কিন্তু মার্চেন্ট ব্যাংক, ব্রোকারেজ হাউস। কিন্তু বর্তমান পরিস্থিতির এবং মিউচুয়াল ফান্ড, ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী, এরাই মূলত মার্কেট মেকার। এই মুহূর্তে ব্রোকারেজ হাউসের অবস্থা খুবই ভয়ঙ্কর। আর মার্কেট মেকাররা আছে বিভিন্ন রকমের ধান্দা নিয়ে, তাদের হিসাব আলাদা। মূলত 2010 সালে এবং 1996 সালে মার্কেট যখন অনেক উপরে ছিল, তখন মার্চেন্ট ব্যাংকগুলোই মূলত মার্কেটকে টেনে তুলছে। যারা 10 সালে মার্কেটে ছিলেন তারা জানেন ব্যাংকের শেয়ারের দাম সবচেয়ে বেশি বাড়ছিল, কারণ ব্যাংকগুলো তখন ইনভেস্ট করছিল।
তো এই দিক থেকে আপনারা সুবিধাজনক অবস্থায় থাকবেন। দুই দিক থেকে, একটা হচ্ছে ভালো ব্যাংকে ডিপোজিট না রেখে ব্যাংকের শেয়ার কেনা, এবং মার্কেটকে যদি টেনে তুলতে হয় ব্যাংকগুলোকে এগিয়ে আসতে হবে। যে দিনে ব্যাংকে এগিয়ে আসবে সেই দিনে কিন্তু মার্কেট উপরে যাবে, ইন্ডেক্সটা বাড়বে, শেয়ারের দাম বাড়বে। আর ব্যাংকের শেয়ার কি বলে, ব্যাংক যখন এগিয়ে আসবে তখন ব্যাংকের শেয়ারের দামই সবার আগে কিন্তু পজিটিভ। এই যে কিছুদিন আগে আমরা দেখেছি যে মার্কেট যখন একটু বাড়ছিল ইন্ডেক্স, ব্যাংকের শেয়ারে কিন্তু বাড়ছিল, অন্য শেয়ার কিন্তু খুব বেশি বাড়ে নাই। আর যেগুলো এখন ইদানিং এই গত 4-5 দিনে দেখছে সংবং, ওটা ভিন্ন বিষয়, কিন্তু মূলত ব্যাংকের শেয়ারকে কেন্দ্র করে কিন্তু ইন্ডেক্সটা বাড়ছে। আবার যখন ইন্ডেক্স পড়ছে আপনারা দেখবেন ব্যাংকের শেয়ারগুলোর প্রাইসই কমছে। তো সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি, এবং শুধু ব্যক্তিগতভাবে না, কোনো অ্যানালিস্ট আপনাদেরকে যদি ভালো ব্যাংকের কথা বলে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অনেক আসতেছে না, এই জন্য ওনাদেরকে অবশ্যই ধন্যবাদ, সাধুবাদ জানাই, কিন্তু অনেকে তো কিনেন। তো আমি বলতে চাচ্ছি, কোনো অ্যানালিস্ট যদি আপনাকে ভালো ব্যাংকে শেয়ার কেনার কথা বলে, আপনি অন্তত এটুকু ধরে নেবেন এই লোকটার ভিতরে 2 নম্বরই নেই। যে কেউ যদি আপনাকে বলে, সর্বপ্রথম এটা ধরে নেবেন যে সে আপনার সাথে মানে 2 নম্বরই করার জন্য করতেছে না। আপনার সাথে আপনার পাশের লোকে 2 নম্বরই করতে পারে জাং শেয়ার নিয়ে, এটা আপনি বুঝবেন না। আপনাকে এমনভাবে ধরিয়ে দিবে আপনি টেরই পাবেন না। আপনার বন্ধু আপনাকে ধরিয়ে দিচ্ছে, আপনার হাউস আপনাকে ধরিয়ে দিচ্ছে, আপনার আশেপাশে যারা আছে তারা ধরেছে, আবার অনেক পণ্ডিত আছে অতিরিক্ত বুঝে, তারাও ধরিয়ে দিচ্ছে। তারা কিন্তু তাদের কোনো লাভও নাই, লসও নাই, কিন্তু নিজেকে একটু ওভার স্মার্ট দেখাতে গিয়ে আপনাকে বলবে এটা কিনেন, ওটা করেন, এটা বিক্রি করেন, এটা সেল দেন, এটা বাই করেন, এটা এই করেন সেই করেন, এরকম একটা পরিস্থিতি তৈরি করে দেবে। আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আপনি সিদ্ধান্ত নেবেন, কিনলেন, এরপরে দাম কম আরম্ভ হলো। এরকম একটা গ্রুপ আছে, তাতে কোনো স্বার্থ নাই, কিন্তু নিজেকে অতিরিক্ত জাহির করতে গিয়ে সমস্যা তৈরি করে ফেলে। তো সব কিছু মিলিয়ে ব্যাংকের শেয়ার যদি ভালো ব্যাংকের, স্থির এবং নিরিবিলি কিনতে হবে। কেনার পর আপনি রিটার্ন, আপনি কত পার্সেন্ট, একজন আমাকে ওই দিন বলছিলেন যে ব্যাংকের শেয়ার দাম তো বাড়ে না, এটা হচ্ছে মার্কেট কারসাজিকারকদের একটা পলিসি। তারা ভালো ব্যাংকের শেয়ার কেন, ভালো কোনো শেয়ারের দামে তো একদিনে 10% বাড়ে নাই। আপনারা কি দেখছেন স্কয়ার ফার্মার দাম, তারপরে যে আপনার কি বলে পদ্মা অয়েল, ম্যাগনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, এগুলোর দাম অনেক বেড়ে গেছে। আপনারা কি এটা দেখছেন? দেখেন নাই, অবশ্যই দেখেন নাই। একদিনে অনেক বাড়ছে। ব্যাংকের শেয়ার এরকম একদিনে অনেক বেড়ে গেছে, কোনো ব্যাংকের শেয়ার আপনারা এটা দেখেন নাই, দেখবেনও না, এটা হয় না। ভালো স্টক এভাবে বাড়ে না। তো সব কিছু মিলিয়ে আপনারা ভালো স্টকের সাথে থাকবেন, এবং কেউ যদি আপনাদেরকে বলে যে হ্যাঁ এই ব্যাংকগুলো মোটামুটি পজিটিভ ট্রেন্ডে আছে, আপনারা দেখতে পারেন, অবশ্যই আপনারা ওই স্টকগুলোকে আপনারা চয়েস করতে পারেন, পজিটিভভাবে চিন্তা ভাবনা করে দেখতে পারেন। এবং আমার বিশ্বাস ব্যাংক ডিপোজিটের থেকে ওই ব্যাংকের ভালো ব্যাংক, অবশ্যই খারাপ ব্যাংক না। খারাপ ব্যাংকে আপনি টাকা রাখলেও রিস্ক আছে, আপনি টাকাটাই আটকে গেছে, এবং অনেকের টাকাই আটকে গেছে, আমি জানি, আপনারাও জানেন। আপনাদের নিজেদের টাকা হয়তো অনেকের আটকে আছে। অনেকের সাথে তো কথা হয়েছে আমার যে ভাই ব্যাংক তো টাকা দিচ্ছে না, অত দেখা গেছে পুঁজিবাজারে সে লিস্টেড, তারও শেয়ারের প্রাইস কমতেছে, ওদিক দিয়ে শেয়ারের প্রাইসও কমতেছে, আর ওদিক দিয়ে সে টাকাও দিচ্ছে, তার মানে সে দুর্বল। কিন্তু ভালো ব্যাংক, তার রিটার্নও ভালো। আপনি গত 5 মাসে ভালো যে কয়েকটা ব্যাংক আছে, গত 5-6 মাসে তার হিসেব করেন কত পার্সেন্ট সে আপ ডাউন করছে, কত পার্সেন্ট বাড়ছে আপনি দেখেন। আমার তো মনে হয় 15 থেকে 20%-এর কাছাকাছি চলে গেছে। সমস্যা হচ্ছে এটুকু ধৈর্য দেওয়ার মতো ক্ষমতা আমাদের নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। এটা হচ্ছে মানে সবচাইতে বড় বিষয় যে আমরা এটুকু ধৈর্য দিতে পারি না, কিন্তু এটা দেওয়া উচিত আমি মনে করি, এবং ভালো স্টকের সাথে থাকা উচিত। আপনারা, আমি মনে করি ব্যাংকের ভালো ব্যাংকে ডিপোজিট না করেও যদি ভালো ব্যাংকের শেয়ার সময় মতো তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে, শুধু আপনি ব্যাংকের ডিভিডেন্ড নিলেও ব্যাংকের ডিপোজিটের থেকে বেশি পাবেন। ব্যাংকের ডিপোজিটের থেকেও ব্যাংকে শুধু মানে আমি ডিভিডেন্ড নেব ব্যাংকের, এরকম 2-3টা ব্যাংকে চয়েস করে শেয়ার কিনলেও আপনি ব্যাংকে যে সুদ যেটা মাসে আপনি পাবেন গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স নিয়ে, তার থেকে অন্তত 2-3 গুণ বেশি পাওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা চাইলে এই বিষয়টা ভেবে দেখতে পারেন। অবশ্যই ব্যাংকের ডিপোজিট বনাম, আমি শিরোনামটা এটাই করতে চাইছি, ব্যাংকের ডিপোজিট বনাম ব্যাংকের শেয়ার, অন্য কোনো স্টকের কথা কিন্তু আমি বলি না, আমি টোটালি ব্যাংকের ভিতরে রাখার চেষ্টা করছি আপনাদেরকে। তো এই জিনিসটা আপনারা যারা প্রবীণ, যারা আসলে রিটায়ার্ড পারসন, তাদের জন্য এটা খুবই উপযোগী একটা ভিডিও হতে পারে। আপনারা এই বিষয়টা দেখতে পারেন। স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। সতর্কীকরণ, এটি শিক্ষণীয় আলোচনা মাত্র। এতক্ষণ আমি যে কথা বলছি
টোটাল শিক্ষামূলক পারপাসে। স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না। নিজ দায়িত্বে বাইসেল সম্পন্ন করবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে শুনে বুঝে তারপর বিনিয়োগ করুন। ভালো থাকুন, ভিডিওটা শেয়ার করুন। আসসালামু আলাইকুম।